নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির কথা কিছু বলবো। আর কর্কট রাশির যে রাজ্যকারী গ্রহ, সেই রাজ্যকারী গ্রহ মঙ্গল দশমপতি আমাদের, আর পঞ্চমপতি। সেই পঞ্চমপতি ও দশমপতি মঙ্গলের রাশি পরিবর্তন হয়েছে, সেই রাশি পরিবর্তনের বিষয়ে কিছু বলবো। কর্কট রাশি আজকে বিষয়বস্তু, এবং মঙ্গল আর মঙ্গলের রাশি পরিবর্তন, এর প্রভাব। মঙ্গল যে রাশি পরিবর্তন করেছে 14 সেপ্টেম্বর, গত 14 সেপ্টেম্বর, সেই যে রাশি পরিবর্তন হলো, এই রাশিতে অর্থাৎ এখন তিনি কন্যা থেকে তুলায় গেছেন, মানে এখন আছেন তুলায়। তুলায় থাকবেন 27 অক্টোবর পর্যন্ত। তো এই যে 27 অক্টোবর পর্যন্ত মঙ্গল তুলায় থাকবেন, তো এই তুলায় থেকে তিনি কর্কটের জন্য কি ব্যবহার করবেন, কি ফল আনবেন, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। সংক্ষেপে করার চেষ্টা করব। আমি একটা কথা বলে রাখি, যাদের সময়ের খুব অভাব, প্রথমত বলবো স্কিপ করে দেখতে। যদি স্কিপ করে দেখতে না ভালো লাগে, তাহলে বলবো সময় নিয়ে দেখতে। আর দুদিন ধরে দেখতে হবে, যদি একদিনে না হয় দুদিনে হবে। তো এরকম, যদি এক বেলায় না হয় দুবেলায় হবে, এ বেলায় একটু দেখলাম ও বেলায় একটু দেখলাম, এরকম করে দেখবেন। আর না হলে আমি একটা কথা বলি, আমি হলো জ্যোতিষের ছাত্র, শিক্ষক এক সময় ছিলাম অন্য বিষয়ে। আচ্ছা, তো জ্যোতিষের এখনো আমি মনে করি ছাত্র আছি। তো এই বিষয়টাকে আমি যতটা বুঝি, আমি মনে করি দর্শকরা ঠিক হয়তো, আমি সেইভাবেই চলি যে দর্শকরা আমার মতন করে হয়তো বুঝছে না। তাহলে আমার কর্তব্য হচ্ছে যে দর্শককে বুঝিয়ে দেওয়া। এবার বোঝাতে গিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়া, কারণ তাদেরকে দরকার এটা, যে তারা কি শুনছে কি দেখছে, এটার ব্যাপারে তাদের একটা সম্পূর্ণ ধারণা থাকা উচিত, এটা আমি মনে করি। এবং সেই জন্য আমি চেষ্টা করি অন্তর থেকে যে আমার দর্শকরা আমার কথাগুলো বুঝুক, বুঝে তারা কিছু উপলব্ধি করুক, কিছু শিখুক। কারণ জ্যোতিষটা শেখার ব্যাপার। শুনে নিলাম, চলে গেলাম, মুখস্থ করে নিলাম, এরকম কোনো ব্যাপার নয় কিন্তু। আচ্ছা, এবারে ওই শিক্ষক মহাশয়ের মতন একটা মানে ভাবভঙ্গি আমার আছে, তাই জন্য মনে হয় যে ছাত্ররা একটু বুঝবে, এবং বোঝাতে গিয়ে আমার একটা কথা হয়তো দুবার বলতে হয় বা বলে ফেলি। এটা আমার দোষ। আমি কোনো নিখুঁত বক্তা নই, এবং নিখুঁত কোনো মানুষ নই, এবং আমি কোনো ট্রেনি বা ট্রেন্ড মানে একদম শিক্ষা প্রাপ্ত এরকম কোনো জ্যোতিষীও নই। ওই ছোটোখাটো একজন মানুষ, জ্যোতিষী। এই হলো ব্যাপার। চেষ্টা করি নিজের মতো করে সবাইকে বোঝানোর। এইটা করতে গিয়ে আমার একটু সময় লাগে, ভিডিওটা একটু বড় হয়। এটা যদি কারোর বিরক্তির কারণ হয়, তাহলে ভিডিও দেখবে না। এটা যদি কারো এটা করতে গিয়ে মনে হয় ভিডিওটা অনেক বড় হয়েছে, ক্লিক করবে না বা দেখবে না, মানে কোনো রকম কিচ্ছু দেখার দরকারই নেই, বেরিয়ে চলে যাও। কিন্তু আলতু ফালতু কমেন্ট করবে না, আর আলতু ফালতু কমেন্ট করে তোমাদের নিজেদের যে পরিচয় দেবে না, ঠিক আছে? আমি বলেই রাখছি, আমি বলতে ভালো পারি না, আমি ভালো জ্যোতিষ জানিও না, আমার অনেক দোষ। এই দোষ নিয়ে যারা দেখবে তারা দেখো, না হলে ভাই দেখো না। আর আলতু ফালতু কমেন্ট করলে কিন্তু তোমাদের আমি ছাড়বো না, এটা তোমাদের বলে রাখলাম, ঠিক আছে? আমি যেমন আমার দোষটা স্বীকার করছি ভাই, যদি তোমরা কিছু করো, তোমাদেরকে আমি ছাড়বো না। আর আমি এমন কোনো কথা বলি না যে তোমাদেরকে একবারে তোল্লাই দিয়ে হাওয়ায় উঠিয়ে দেবো, অনেক আকাশে তুলে দেবো। আমার তাতে কোনো এসব আমি কোনো দিন করিনি। আমার ভিডিওগুলো লক্ষ্য করবে, আমার কর্কট রাশির যে প্লেলিস্টে যে সমস্ত ভিডিও আছে, সেগুলোতে দেখবে যে খুব একটা তোল্লাই দিয়ে কথা আমি কোনো দিন বলিনি। যেটা সত্যি সেটা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। তো আমি জানি কর্কটের মানুষরা যারা আমার ভিডিও দেখছে, তারা জানে আমাকে অনেকটা। তবুও কিছু কিছু দর্শক থাকে এরকম, তাদের জন্য, তারা খুব নিজেদেরকে পণ্ডিত মনে করে, তাদের জন্য বলে রাখলাম। যাই হোক, এবার আমি শুরু করছি আজকের বিষয়টা। বিষয়টা হলো এরকম যে আজকে আমাদের 17 তারিখ। তো 17 সেপ্টেম্বর আর 14 সেপ্টেম্বর মানে রবিবার, গত রবিবার 14 সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে চলে গেছে। কোথা থেকে কোথায় গেছে? কন্যা থেকে তুলায় গেছে। মানে তুলাটা আমাদের কত নম্বর ঘর? কর্কট থেকে যদি আমরা গোনা শুরু করি, তাহলে কর্কট, সিংহ, কন্যা, তুলা, তাহলে 4 নম্বর ঘর। তো এখন মঙ্গল 4 নম্বর ঘরে আছে। আর মঙ্গল আমাদের কত নম্বর ঘরের এই কন্ট্রোল করে? 5 নম্বর। বৃশ্চিক রাশিটা 5 নম্বর ঘর আমাদের, তাহলে ওই 5 নম্বর ঘরের অধিপতি। আর 10 নম্বর ঘর মেষ রাশি, ওই 10 নম্বর ঘরের মালিক মঙ্গল। এখন তাহলে 10 নম্বর আর 5 নম্বর ঘরের মালিকটা কোথায় গেছে? এখন 4 নম্বর ঘরে গেছে। এবারে ওই 4 নম্বর ঘরটা আমাদের কি ঘর? আমাদের নিজেদের বাসভূমি, আমাদের নিজেদের ঘর। আমি যে ঘরে বাস করি, আর আমার নিজের মন, আমার নিজের পরিবার। এখন এই তাহলে 10 নম্বর ঘরটা কি না? কর্ম। আমি
মঙ্গল কি নিজে আমি কেমন কর্ম করব, কোথায় কর্ম করব আর কিভাবে করব, এই সমস্ত কিছু কন্ট্রোল করে মঙ্গল। আর আমার সন্তান কেমন হবে, পঞ্চম ভাব থেকে বলছি, যে আমার সন্তান কেমন হবে, আমার উচ্চশিক্ষা কেমন হবে, আমার প্রেম কেমন হবে, আমার ভবিষ্যতের প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে কি না, আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার মেধা কেমন আছে, আমার প্রতিভা কেমন আছে, আমার সমস্ত প্রচেষ্টাগুলো আমি কতটা সফল করতে পারবো, জীবনে সাকসেসফুল হব কি না, এইগুলো আমরা বিচার করি আমাদের পঞ্চম ভাব থেকে। তাহলে এগুলো কন্ট্রোল কে করে, মঙ্গল। তাহলে মঙ্গল এগুলো কন্ট্রোল করছে। তাহলে এই রকম একজন এই সমস্ত বিষয়ে দায়িত্ব নিয়ে মঙ্গল আমাদের এখন আছেন তিনি চতুর্থ ভাবে, তুলা রাশিতে। এবার তুলা রাশিতে 3টি নক্ষত্র আছে। তো এখন যে নক্ষত্রে তিনি আছেন তার নাম হলো চিত্রা। চিত্রা কার নক্ষত্র? মঙ্গলের নিজের নক্ষত্র। তার মানে এখন তিনি আছেন নিজের ঘরে, মানে নিজের নক্ষত্রে আনন্দে আছেন, শক্তিশালী আছেন, বলবান আছে। তাই এখনই গেল গেল ভাব করলে হবে না। আগামী 6টা দিন বা 7টা দিনই ধরা যাক, তো এই 6-7টা দিন আমাদের কোনো চিন্তা নেই, কারণ মঙ্গল এখন বেশ বলবান আছে। তুলা রাশিতে গেল মানেই যে নিচস্ত হয়ে গেল তা কিন্তু নয়। আরেকটা কথা বলে রাখি, মঙ্গলের এই বিষয়গুলো বোঝা উচিত। মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, নিচস্থ হয় ঠিক তার উল্টো দিকের ঘরটা কর্কট রাশিতে। আচ্ছা, মঙ্গল স্বক্ষেত্রী কোথায়? মেষ রাশিতে। মেষ রাশিতে স্বক্ষেত্রী হলে তার ঠিক উল্টো দিকে যে ঘরটা তুলা রাশি, সেখানে তিনি নাশস্ত হবেন। নাশস্ত মানে মানে সেই গ্রহটা নাশ হয়ে গেল, তার তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, নিজের কোনো অস্তিত্ব আর থাকবে না, তার বল দেওয়ার ক্ষমতা বা ফল দেওয়ার ক্ষমতা থাকবে না, সে বলহীন হয়ে যায়। আচ্ছা, নিচস্থ অনেক ভালো, নাশস্থ একেবারে ভালো না। ঠিক আছে, নিচস্থ হলে কি হবে? একটা গ্রহ নিচস্থ হলে এরকম অবস্থা হয় যে সে ফল দিতে চাইলেও পারছে না, তাকে যদি সাপোর্ট দেওয়া যায় তাহলে সে ফল দেবে। কিন্তু নাশস্ত হলে কি হবে? তার মানে সে একবারে অস্তিত্বহীন হয়ে গেছে, তাকে আর সে মৃত হয়ে গেছে, মৃত। তার মানে তাকে আর ওষুধ দিয়েও কাজ হবে না, সাপোর্ট দিয়েও কাজ হবে না, তো তার মধ্যে প্রাণ নেই। এখন কি হয় এইবারে, কখন সেটা হবে সেটা আমি বলে রাখছি। এই যে মঙ্গল নাশস্ত হবে তখনই যখন তিনি চিত্রা ছেড়ে যখন সাথীতে যাবেন। সাথী কোথায়? চিত্রার ঠিক পরবর্তী নক্ষত্র সাথী। সাথী কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। এবারে সাথী নক্ষত্র কোথায় আছে? তুলা রাশিতে আছে। তাহলে তুলা রাশিতে কটা নক্ষত্র আছে? চিত্রা, সাথী, বিশাখা। তাহলে মঙ্গল ওই 3টে নক্ষত্রকে কভার করবে, মানে সঞ্চার করে যাবে পরবর্তী রাশিতে। কোথায়? বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশিতে মঙ্গল কখন আসবে? সেই 28শে অক্টোবর। তাহলে 28শে অক্টোবর বৃশ্চিকে আসার আগে তিনি ঠিক এই 14 সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত প্রায় 43 থেকে 44টা দিন মতন তিনি থাকবেন তুলা রাশিতে। এইবারে তুলা রাশিতে থাকবেন, তো তখন এই তুলা রাশির 3টে নক্ষত্রকে সঞ্চার করবেন। এখন এই নক্ষত্র যখন বদলে যাবে তাহলে ফলেরও ভেদ হবে, তাহলে ফল বদলে যাবে। তো এই ফলটা কিভাবে কখন বদলে যাবে সেটা আমি আজকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে মন দিয়ে বোঝানো যাক বা বোঝা যাক। আচ্ছা, এরপরে যেটা বলছি, এখন চিত্রা যেহেতু মঙ্গলের নিজের নক্ষত্র, তাই এখন আমাদের এই আগামী 6টা-7টা দিন তেমন চিন্তার কোনো কারণ নাই, কারণ মঙ্গল এখনো বলহীন হয়ে পড়েননি। এবার বলহীন হয়ে পড়বেন সেই সাথীতে গেলে, আমি ওটার বিষয়ে পরে আসছি। এখন চিত্রায় থাকাকালীন এই আগামী 7টা দিন কি ফল হতে পারে তারা একটু সংক্ষেপে বলবো। আচ্ছা, এবারে মঙ্গল যখন তুলায় এলেন, মানে রাশিতে এলেন, তাহলে একটা ভাবের পরিবর্তন হলো। প্রথমে ছিলেন তিনি এই 14 তারিখের আগে ছিলেন তৃতীয় ভাবে, এখন এলেন চতুর্থ ভাবে, এবং রাশিরও পরিবর্তন হলো, কন্যা থেকে তুলা হলো। এখন যখন তিনি তুলায় এলেন তখন মঙ্গল একটা ঘরে এলেন, একটা অ্যাঙ্গেল বদল হলো। তাহলে অ্যাঙ্গেল যখন বদল হলো তার দৃষ্টিটাও বদল হলো। কি দৃষ্টি পড়বে এবার? মঙ্গলের 3টে দৃষ্টি আছে। কিরকম? চতুর্থ, সপ্তম আর অষ্টম। এবারে চতুর্থ দৃষ্টিটা পড়বে কোথায়? মকর রাশিতে। তাহলে আমাদের মকর রাশি কত নম্বর ঘর? সপ্তম ভাব। কেন? কর্কট থেকে যদি আমি গোনা শুরু করি তাহলে দেখবো মকর রাশিটা সপ্তম ভাবে আসছে। তাহলে সপ্তম ভাব ওটা হলো। এখন মঙ্গল চতুর্থ দৃষ্টি দেবে, মানে মঙ্গল আছে তুলায়, তাহলে তুলা থেকে 4টে ঘর গুনবো, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। তাহলে 4 নম্বর দৃষ্টি কোথায় পড়ছে? মকর রাশিতে। এখন এবারে সপ্তম ভাবে আমাদের মঙ্গলের শুভ দৃষ্টি পড়ছে। তাহলে কি হবে? এই সময়, এই যে আগামী 6-7 দিন মতো আমাদের দাম্পত্য সম্পর্কে একটু উন্নতি হবে। তারপরে এর মধ্যে অনেক আমরা মানে অনেক সম্ভাবনা দেখতে পাবো, অনেকের বিবাহের যোগ তৈরি হবে, অনেকের বিবাহের কথা ঠিক হয়ে যাবে, দাম্পত্য জীবনের একটা সম্ভাবনা তৈরি হবে এবং উন্নতি হবে, একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
এবার ব্যবসায় আসি। সম্পর্ক ভালো হলো, ব্যবসাটা ভালো হবে। তাহলে এটা ব্যবসার জায়গা, যেহেতু মানে আমাদের সপ্তম ভাবটা ব্যবসার জায়গা, শনির ঘর, তাহলে মঙ্গল ওখানে দৃষ্টি দিয়ে আমাদের ব্যবসাটাকে উন্নতি করবে। এটা হলো একটা ভালো দিক। এবারে মঙ্গল যখন আমাদের তুলায় আছেন, তাহলে তাদের সপ্তম দৃষ্টি পড়ছে। সপ্তম দৃষ্টি কোনটা? তুলায় থাকলে তিনি তার সপ্তম দৃষ্টি দেবেন মেষ রাশিতে। তাহলে মেষ রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে, মানে সপ্তম দৃষ্টিটাও শুভ দৃষ্টি, বেশ ভালো দৃষ্টি। তাহলে এবারে সপ্তম ভাব, ওটা আমাদের কর্মের স্থান, তাহলে মঙ্গল কর্মের জায়গায় দৃষ্টি রাখবে। তাহলে আগামী 7টা দিন আমাদের কর্মে উন্নতি হবে, নতুন কর্ম লাভ হবে, অনেকেরই কর্ম লাভ হবে। যারা যোগ্যতা রাখো বা যারা খুঁজছো তারা অবশ্যই কর্ম পাবে, এটাই হবার কথা। এখন যদি কর্কট রাশি যদি অন্য লগ্ন হয়, তারা হয়তো একটু ফলের ভেদ হতে পারে। যদি অন্য লগ্ন মানে হয়তো দেখা গেল যে হয়ে গেল আমাদের মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তখন কিন্তু ফলের ভেদ হতে পারে। কর্কট রাশি, মকর লগ্ন, কুম্ভ লগ্ন বা তুলা লগ্ন, তো সেই ক্ষেত্রে ফলের ভেদ হতে পারে। তো যদি কর্কট রাশি কর্কট লগ্ন হয়, তাহলে আমার এই যে বিষয়টা বলছি সেটা আরো বেশি কার্যকর হবে, ফলদায়ী হবে। তাহলে আমি কর্কট লগ্নের জন্যই বলি আগে, তারপরে আমি অন্য লগ্নের জন্য কভার করার চেষ্টা করব। ওই যে বললাম না, ইচ্ছে থাকলেও বলা যায় না। ওই অনেক পণ্ডিত দর্শক আছে যারা একটু ভিডিও বড় হলেও ক্লিক করবে না, দেখবেই না, ছোঁবেই না ওইটা, মানে এতটা ইগনোর করতে পারে। তো আমি এত পরিশ্রম করে করব, দেখবো যে আর কোনো রেসপন্স পেলাম না, তাই বলতে চাইলেও পারি না। আমি যদি চাই যে এই যে কর্কট রাশি 12টা লগ্ন ধরে বলবো, এই যে মঙ্গলের রাশি পরিবর্তন মানে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সবার জন্য একটা বড় ইম্প্যাক্ট আনবে। আমি এই কেন ইম্প্যাক্ট আনবে এই কথাটা যদি শেষ বেলায় আমি একদম শেষ পর্যন্ত শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি সত্যি এটা কেন বলছি, যে গভীর একটা প্রভাব সবার মধ্যে আসবে। তো শুনলে বোঝা যাবে, এটা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারা যাবে। আচ্ছা, এরপরে আমি চেষ্টা করছি অন্য লগ্নকেও বলার চেষ্টা করছি, সংক্ষেপে বলার চেষ্টা করব। আগে কর্কট লগ্নের কথা বলে রাখি। কর্কট রাশি, কর্কট লগ্ন, তাহলে কি হবে? ওই যে মঙ্গল মানে তার সপ্তম দৃষ্টি আমাদের দশম ভাবে মেষ রাশিতে দিয়েছেন, তাহলে কর্মে উন্নতি হবে, কর্মে বদলি হওয়া, কর্মের জায়গায় একটা কাঙ্ক্ষিত ফল লাভ। যারা চাইছিলে কর্মে কিছু একটা লাভ হোক, কর্ম থেকে আয় বৃদ্ধি হোক, ঘরের কাছে কর্ম হোক, বদলি অনেকের, যেহেতু মঙ্গল চতুর্থ ভাবে আছে আমাদের ঘরে চলে এসছে, তাহলে অনেকের বদলি হয়ে যাবে। তারা চাইলে ট্রান্সফার নিতে পারে ঘরের কাছে এবং সেটা ভালো হবে। এটা সেই সুযোগ এসছে আর কি, মঙ্গল সেটা করেও দেবে যদি আমাদের চেষ্টাটা অনেকদিন ধরে থাকে, আন্তরিকভাবে থাকে, আমাদের সেই চেষ্টা ফলপ্রসূ হবে। আচ্ছা, এরপরে মঙ্গল তার অষ্টম দৃষ্টি দেবেন ওই যে আমাদের বৃষ রাশিতে। বৃষ রাশি মেষ রাশির পরের রাশিটা, তাহলে অষ্টম দৃষ্টি, ঠিক সপ্তম দৃষ্টি যদি মেষে থাকে, তাহলে অষ্টমটা কোনটা যাবে? অষ্টমটা যাবে, অষ্টম দৃষ্টি যাবে বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশি অষ্টম দৃষ্টি। এবার বৃষ রাশিটা আমাদের একাদশ ভাব, ঠিক আছে? কারণ কর্কট থেকে যদি গোনা শুরু করি, একাদশ ভাব হলো বৃষ রাশি। এবারে একাদশ ভাবটা কি হবে? ও আয় বাড়িয়ে দেবে, মানে হঠাৎ করে আয় বাড়াবে, ইনভেস্ট করলে বেশ লাভ হবে, রিটার্ন পাবো আমরা ভালো একটা। আচ্ছা, জমি জায়গা লাভ হবে, বাড়ি গাড়ি লাভ হবে। যারা চাইছো, অনেকেরই এই সময় মানে যদি ইচ্ছা ছিল যে বাড়ি করব, গাড়ি করব, জমি নেব, যারা চেষ্টা করছিলে তাদের আমি বলবো যে এই যে 7টা দিন, এই 7টা দিনের মধ্যে ফাইনাল না হলেও তোমরা অন্তত সেমিফাইনাল খেলবে, এইটুকু এগিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ কথাবার্তা এগিয়ে যাবে আগামী সময়, মানে যতদিন পর্যন্ত মঙ্গল তুলায় থাকবে। ঠিক তুলা থেকে যখন বৃশ্চিকে বেরিয়ে চলে যাবে, তার আগে দেখবে যে এই সমস্ত ডিলগুলো ফাইনাল হয়ে গেছে, অর্থাৎ বাড়ি গাড়ি লাভ করার বা জমি লাভ করার ব্যাপারগুলো ফাইনাল হয়ে গেছে। এটা পাক্কা হবেই, তোমরা দেখে নিও। এবং ম্যাক্সিমাম লোকের হবে যারা আন্তরিক এবং যাদের যোগ্যতা আছে। কলজে রাখতে হবে না, বাড়ি কেনা আজকে বা বাড়ি কেনা বা বাড়ি জায়গা জমি কেনা তো কলজে রাখতে হবে, তারা সবার দ্বারা হয় না। তো যাদের কলজে আছে তারা এটা এবার তোমাদের ফল হবে, বাহুবলে তোমরা করতে পারো। বাহুবল মানে আবার ফোর্স নয়, বাহুবল মানে চেষ্টা বল। আমার চেষ্টা বাড়ালে আমরা চেষ্টা করতে পারবো, চেষ্টাটা সফল হবে, এটাই বলতে চাইছি। এবারে যেটা বলবো, তাহলে মঙ্গল চিত্রায় থাকলে এগুলো ভালো ফল দেবে। এগুলো আমাদের মানে আগামী 6-7 দিন নিয়ে আমাদের চিন্তার কিছু কারণ নেই। এবারে সমস্যা হবে যখন তিনি সাথীতে আসবেন। সাথীতে কবে আসবেন? ওই যে বললাম 24শে সেপ্টেম্বর। তাহলে 23 তারিখ পর্যন্ত চিত্রায় থাকবেন, 23শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বর তিনি যাবেন সাথীতে। এবার যত গন্ডগোল ওখানে হবে, তখন মঙ্গল নাশস্ত হয়ে যাবে, মানে মঙ্গল মরে যাবে। এখন সেনাপতি বন্দী হয়ে যাবে, সেনাপতি মৃত হয়ে যাবে। তাহলে কি হবে? তার বল থাকবে? একদমই না। সে তখন রাহুর আজ্ঞায় বা রাহুর আদেশে, রাহুর কথায় তাকে চলতে বাধ্য হবে, মানে সে চলতে বাধ্য হবে এবং তাকে চলতে হবে। রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে মঙ্গলের ওপরে। তাহলে
আরেকটা কথা বলে রাখি, চিত্রায় থাকার সময় ইনভেস্টমেন্টে ভালো লাভ হবে। তোমরা যারা ইনভেস্ট করতে জানো বা পারো তারা তোমাদেরকে বলে রাখি, ফাটকা ইনকাম, ইনভেস্টমেন্ট, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধির যোগ আছে। আগামী 7টা দিন সেই সুযোগ কাজে লাগাও। আচ্ছা, এরপরে আমি সাথীর কথায় চলে যাব। সাথীতে যখন মঙ্গল থাকবে তখন রাহুর, এমনিতেই রাহুর পঞ্চম দৃষ্টি তুলায় যখন মঙ্গল আসবে তারই একটা পড়ে গেছে, কিন্তু তাহলেও মঙ্গল অতটা কাবু হয়ে যাবে না। যখন সাথীতে আসবে তখন একেবারে ফুল কাবু হয়ে গেল, মৃত হয়ে গেল, বলহীন হয়ে গেল। এবারে রাহুর আজ্ঞায় তাকে চলতে হবে, রাহুর আদেশে চলতে হবে। রাহু তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং রাহুর স্বরূপ ধারণ করবে, কারণ মঙ্গল তখন রাহুর নক্ষত্রে এসে যাবে, মানে হলো রাহুর মতন মঙ্গল আচরণ করবে, রাহুর মতন হয়ে যাবে। রাহুর নিজের দেহ থাকবে না, তা রাহুর দেহ ধারণ করবে, তখন ওই মঙ্গলটা ভয়ানক হয়ে যাবে। ভয়ানক মানে আমাদের জন্য বন্ধু, কিন্তু তবুও ওই মঙ্গলকে বিশ্বাস নেই। কারণ বিশ্বাস নেই এই জন্য, ওই যে আমি যদি জমি জায়গা কিনতে যাই তাহলে কি হবে, ভুল দালালের পাল্লায় পড়তে পারি, ভুল লোকের পাল্লায় পড়তে পারি, কাগজপত্রে গন্ডগোল হতে পারে, আইনি ঝামেলায় জড়িয়ে জড়িয়ে যেতে পারি, এই রকম ঝামেলা হবে। তো সেই থেকে সাবধান, অবশ্যই সাবধান থাকতে হবে। কাগজপত্র ঝামেলা বা আইনি ঝামেলা যাতে আগামী দিনে না হয় সেগুলোর দিকে প্রচন্ড খেয়াল রাখতে হবে, এইটা যেন মাথায় থাকে। আচ্ছা, এই গেল। তাহলে এই এই ব্যাপারগুলো হবে। আমি বলছি মঙ্গল জমি কারক, জমি নিয়ে বিবাদ হবেই। আচ্ছা, তারপরে ভাতৃকারক, ভাই ভাইদের সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে একটা বিবাদ হবার সম্ভাবনা থাকবে। এরপরে আরেকটা কথা, যখন তিনি সাথীতে আসবেন তখন দাম্পত্য সম্পর্কে ওই যে যেটা আমি বলেছি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে, মকর রাশিতে। মকর রাশি সপ্তম ভাব, তাহলে সপ্তম ভাব মানে আমাদের দাম্পত্য জীবন। ওই দাম্পত্য জীবনের উপরে প্রভাব পড়বে, দাম্পত্য সাথীর সঙ্গে মতবিরোধ হবে, ব্যবসায় ঘাটতি হবে, ব্যবসা আপ ডাউন করবে, অর্থাৎ তখন একটু সাবধান থাকতে হবে। কবে, কতদিন পর্যন্ত, 24শে সেপ্টেম্বর আসবে আর 13 অক্টোবর আমাদের যাবেন মঙ্গল পরবর্তী নক্ষত্র বিশাখায়। তাহলে 12 অক্টোবর পর্যন্ত আমাদের মঙ্গলদেব থাকবেন সাথী নক্ষত্রে। আচ্ছা, 12 দিন, আর এদিকে 24 থেকে 6 দিন, তার মানে 18 থেকে 19 দিন আমাদের সাবধান থাকতে হবে। তাহলে সাবধান থাকতে হবে কোন কোন বিষয়ে, ওই যে জমি জায়গা যেগুলো আমরা ডিল করব, যেটা চিত্রায় থাকতে মঙ্গল বলেছিল, যে ফলগুলো চিত্রায় থাকতে ভালো ফল দিচ্ছিল মঙ্গল, সেগুলোই উল্টে যাবে ওই যখন তিনি সাথীতে থাকবেন। তাহলে সাথীতে থাকার সময় মঙ্গল ভয়ানক হয়ে যাবে, মঙ্গল মানে অমঙ্গল হবার কারণ হতে পারে বা অমঙ্গলের কারণ হতে পারে, এটা বোঝা দরকার। তো আমি যাদেরকে বিশ্বাস করেছিলাম, বেশ জমি জায়গা ডিল হয়ে গেল, কি মজা, কাগজপত্র ভালো ছিল, কি যে কি ঝামেলা হয়ে গেল জানি না, দালালের মনটা পাল্টে গেল, কি মালিকের মনটা পাল্টে গেল, বললো এখন পেন্ডিং থাক, এরকম হয়ে গেল। এরকম হতে পারে, ডিলে হয়ে যেতে পারে এবং ঝামেলা লাগতে পারে। সাবধান থেকেও, খুব সাবধান। আর দাম্পত্য সাথী খুব সাবধান, দাম্পত্য জীবনে প্রভাব পড়বে, ব্যবসায় প্রভাব পড়বে ওই সময়, ওই 19টা দিন। যাই হোক, তারপরে যখন তিনি মানে তার যে সপ্তম দৃষ্টি দেবেন আমাদের মেষ রাশিতে, তখন কর্মের জায়গায় ডামাডোল হতে পারে, কর্মে চাপ বাড়তে পারে, কর্মহীন হতে পারো, তোমরা কর্মহীন হয়ে যেতে পারো, অনেকে কর্ম চলে যেতে পারে। আচ্ছা, এবারে যখন তার অষ্টম দৃষ্টি পড়বে একাদশ ভাবে, তখন আয়ের জায়গায় ব্যয় বেশি হবে। আর বড় ভাই যারা সম্পর্কে আমাদের বড় আছে তাদের জীবন হানি হতে পারে বা জীবন সংশয় হতে পারে, শরীর অসুস্থ হতে পারে। তো এরকম। আচ্ছা, আরেকটা কথা, এগুলো তো আমি তখন খারাপ বললাম, ভালোগুলো হবে, ভালোগুলো বলে রাখছি। ভালো হবে এটাই যে আমাদের ব্যবসায় ফাটকা ইনকাম হবে, দারুণভাবে ইনকাম যখন হবে, দারুণভাবে হবে। তো এইটা মনে রাখতে হবে, আপ যেমন আছে তেমন ডাউনও আছে, ডাউন যেমন আছে তেমন আপ আছে, তাই ডাউন হলে হতাশ হলে চলবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে যেটা বলছিলাম, দাম্পত্য সম্পর্ক, এটাও কিন্তু সাথী কিন্তু কি করবে, খুব সাথী তখন হয়তো বলবে যে না আমি সাথী থাকবো না। তো সাথীকে রাখতে গেলে সাথী ডিম্যান্ডিং হয়ে পড়বে। এই সময় পুজোর বাজার আসছে, ডিম্যান্ডিং হওয়া স্বাভাবিক। তো পুজোর সময় এটা করবো, এটা করবো, এখানে যাব সেখানে যাব বলবে। তো সেটাকে খুব ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে। যে সাথী হোক আর যেই আমাদের সঙ্গী হোক, সে কর্তা হোক, গিন্নি হোক, প্রেমিক হোক বা প্রেমিকা হোক, নো প্রবলেম, বাট এইগুলো করবেই। তো এইসব ব্যাপার, তো এগুলোকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কারণ মঙ্গল যখন সাথীতে থাকবে তখন মঙ্গল রাগের কারণ হবে, মঙ্গল রাগ বাড়িয়ে দেবে, মাথা গরম করিয়ে দেবে। যাদের ব্লাড প্রেশার বা সুগার জনিত রোগ আছে বা রক্ত ঘটিত কোনো রোগ আছে তাদেরকে বলবো সাবধান থাকতে, কারণ এই রোগগুলো আবার বাড়বে তখন। তো সাবধান, মাথায় রক্ত উঠে যাবে। এমনিতেই মঙ্গল আমাদের মেষ রাশির কারক, মেষ রাশির অধিপতি। আচ্ছা, মেষ রাশি আমাদের মাথা, কাল পুরুষের মাথা, তো মাথায় রক্ত উঠে যাবে, রাগ হবে,
তো ভুলভাল ডিসিশন নেব, আমরা ভুলভাল সিদ্ধান্ত নেব, তার ফলে গন্ডগোল হবে ওই সমস্ত জায়গায়। কোন কোন জায়গায়? ওই ব্যবসার জায়গায়, জমি জায়গার ব্যাপারে, কেনা বেচা, বাড়ি কেনা বেচা, তারপরে ওই আমার আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ না রাখতে পারলে মাথা গরম হয়ে যাবে, ব্যয় করে ফেলবো বেশি, তো এরকম ব্যাপার হবে। তো এইগুলো সাবধান থেকো। আমি আর বাড়াবো না ভিডিও, তো অনেক কিছু আরো বলার ছিল, তো দরকার নেই। আচ্ছা, এবার যেটা বলছিলাম, মঙ্গল যখন বিশাখায় আসবে তার কথা বলে রাখি। আচ্ছা, রাহু আমাদের এই সমস্ত জীবনকে তছনছ করে যাবে, যেগুলো কথা বললাম। তো তারপরে যখন মঙ্গল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখাতে আসবে, তখন তিনি আবার এই সমস্ত ব্যাপারগুলো, যখন তিনি মঙ্গল আবার মানে তখন কি হবে, তখন নিজের স্বরূপে আবার ফিরে আসবেন। তার মানে এখন ছিলেন মানে সাথীতে থাকার সময় তিনি ছিলেন রাহুর মতো, আবার যখন তিনি দেবগুরু নক্ষত্রে আসবেন তখন তিনি আবার নিজের চেহারায় বা নিজের রূপে ফিরে আসবেন, তখন তার চৈতন্য উদয় হবে। তো উদয় হলে কি হবে, নিজের ভুল বুঝতে পারবে। তার মানে তখন আমাদেরও যা আমরা যদি ভুল করে থাকি তাহলে আমরা ভুলটা বুঝতে পারবো, ভুলটা সংশোধন করে আবার এগিয়ে চলতে হবে, এবং সেগুলোকে যা 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 আমরা তছনছ করেছিলাম সেগুলোকে আবার আস্তে আস্তে সাজিয়ে নিতে হবে। সেটা আমাদের পারিবারিক জীবন হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, ব্যবসায়িক জীবন হতে পারে, আর্থিক জীবন হতে পারে, কর্মজীবন হতে পারে। পরিবারের উপরে এফেক্ট তো পড়বেই, কারণ মঙ্গল অলরেডি আমাদের পরিবারে মানে আমাদের যে চতুর্থ ভাব, এটা আমি আগেই বলেছি ভিডিওর শুরুতে। তো এই চতুর্থ ভাবেই মঙ্গল যেহেতু আছে, আর এই মঙ্গল যখন যখন রাহুর নক্ষত্রে যাবে, তো আমাদের ঘরটা আগে তছনছ হবে, ঘরে শান্তি বিঘ্নিত হবে, পরিবারে অশান্তি লাগবে। এবং অশান্তি কোথায়? বিশেষ করে দাম্পত্য অশান্তি, কর্মজীবনে অশান্তি, কর্ম চলে গেলে মাথা খারাপ হয়ে গেল, রাগ হয়ে গেল, গৃহে নিত্যদিন অশান্তি। তাছাড়া গিন্নি ডিমান্ডিং হয়ে যাবে, বলবে এটা চাই ওটা চাই, এখানে যাবো এখানে যাবো, না কর্ম হবে না, টাকা থাকবে না, তখন বলবে যা কি করে নিয়ে যাবো, আর এ তো শুনবে না এখন, না শুনলে বিপদ, শোনাতে হবে, বোঝাতে হবে, এরকম ভাবে করতে হবে। তো রাগ করে ভুলভাল কিছু বলে ফেললে চলবে না। আরেকটা কথা বলে রাখি, আমাদের যে বৃষ রাশি, ওই বৃষ রাশিটা আমাদের বাণী মানে মুখের কথা, ওটা হচ্ছে আমাদের মুখ। তো ওই মঙ্গল রাগাবে, মঙ্গলের অষ্টম দৃষ্টি কোথায় পড়বে? বৃষ রাশিতে। তাহলে মঙ্গল রাগ দেবে, রাগ করে আমরা ভুলভাল বলে ফেলবো, বলে ফেললেই ঝাট, বাস ওই কাটা, রাহু কাটা মার্ক দিয়ে দেবে। তো কাট মার্ক যাতে না পড়ে সেজন্য কথাবার্তা ব্যবহারকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আচ্ছা, শ্বশুর বাবা যারা আছো, যাদের শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ির সম্পর্কে বাবা স্থানীয় যারা আছে তাদের কিছু শরীরের খারাপ হতে পারে, শরীরে অসুস্থ হতে পারে, এটা মাথায় রেখো, এটা একটা ব্যাপার। আচ্ছা, এরপরে যেটা বলবো যে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি মানে বৈবাহিক সূত্রে যে সম্পর্ক আমরা আছে, আমাদের যাদের আছে তাদের ওই ওই সম্পর্কগুলো এখন একটু অবনতি হতে পারে, মন কষাকষি বা মতবিরোধ হতে পারে, এগুলো হবে কিন্তু। আচ্ছা, তাই সাবধান থেকো, খুব সাবধান, মাথা ঠান্ডা রেখো। রাহু এটা চাইবেই যাতে তোমাদের এটা হয়। রাহু তোমাদের শত্রু, রাহু আছে এখন অষ্টম ভাবে, অষ্টম ভাবে থেকে পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর রাখবে, মানে তোমাদের মানে হঠাৎ করে ক্ষতি, হঠাৎ করে আবার মানে ভালো হবে। ভালোটা কোন দিকে হবে? রাহু ইনভেস্ট করলে লাভ দেবে, টাকা দেবে, কিন্তু মনে শান্তি দেবে না। রাহু এটাই করে ভাই, এটা ভালো করে জেনে রাখো, ঠিক আছে? তো রাহু সম্পর্ক আমার হলো যে ঘরে শান্তি নেই বলে টাকা দিচ্ছি, যাও টাকা ইনকাম করো। তো টাকা ইনকাম করার সুযোগ দারুণ দেবে আগামী 19টা দিন, গোল্ডেন টাইম টু ইনভেস্ট। তাহলে ইনভেস্ট মানে ওই ফাটকা ইনকাম, যখন তখন টাকা দেবে। যারা জানো তাদেরকে বলে রাখলাম, তোমরা এটা করে রাখো। তাই বলবো একটাই কথা, আমি পরামর্শ দেবো এটাই যে গিন্নি রাগ করলে বলবো একটু সামলে নাও বাবু, একটু দেখছো তো অবস্থাটা এরকম, তো এই এই কটা দিন মাত্র 15-20 দিন সময় দাও, আমি ঠিক সামলে নিয়ে তোমাকে আমি তোমার যা ডিমান্ড আছে পূরণ করে দেবো। আরে দুর্গা পুজো না হলে কি হবে, কালী পুজোয় করে দেবো, চিন্তা নেই, কালী মতো আসছে, তখন আরো ভালো 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 কাপড় দেবো। আমি এটা এক্সাম্পল হিসেবে মজা করে বললাম, তোমাদের মতো করে তোমরা করে নেবে, আর এগুলো হবেই। আচ্ছা, মানে ঘরে আগুন লাগবে এটা ব্যাপার, তো সেই জন্য রেডি হতে হবে। হ্যাঁ, তো সে এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করে ম্যানেজ করবে। আগুনটা ঢালতে, আগুন জ্বলবে, তোমরা আবার বরফ ঢালবে না জল ঢালবে, ব্যাপারটা তোমাদের। আচ্ছা, এবার যেটা বলছি, তো হ্যাঁ, তো ইনভেস্ট করার জন্য খুব ভালো সময়, ইনভেস্ট করো, শেয়ার মার্কেট, অনলাইন, গ্যাম্বলিং স্যাম্বলিং যা আছে, টিকিট কাটো, পুজোর সময় টিকিট কাটবে বলে দিলাম, এই চিত্রা নক্ষত্র চলাকালীন যে তারিখটা আমি বলেছি, এই সময় একটা টিকিট কেটে নাও, তাহলে হতে পারে। এখন তো পুজোর উপলক্ষে বাম্পার প্রাইজ চলছে। হ্যাঁ, তো আর আবার একটা কথা বলে রাখি, ন্যাকামি করবে না। আমি এসব কথা বলছি বলে মনে করো না যে এগুলোকে আমি সাপোর্ট করি, আমি নিজেও কাটি না, এগুলো কোনোদিন কাটবও না। কিন্তু যারা কাটে, তারা আমার ভিডিও দেখে, তারা বলে দাদা বলবে, আমি আর তাদের যে কষ্ট তারা জানে, তাই তাদেরকে ভাষণ দিয়ে পেট ভরা যাবে না। তাদের যন্ত্রণা তারা জানে, তাদের দুঃখ তারা জানে, তাই তাদেরকে কাটতে বাধ্য হতে হয়। তারাও জানে যেটা খারাপ, কিন্তু কিছু করার নাই ভাই, পেটের জ্বালা বড় জ্বালা, আর পেটের দায় বড় দায়।
তাই আমি তাদের জন্য বলি, ভাই আগে পেটকে রক্ষা করো, তারপরে জীবন রক্ষা করো, তারপরে ভাষণবাজি শুনবে, হ্যাঁ, আর না শুনলেও কোনো দরকার নেই ভাষণ শোনার। তো আমি ওই জন্য বলি যে আমি সব কিছুকে সমর্থন করি, কারণ সরকার সমর্থন করছে, আর এগুলো বৈধ ব্যাপার। আমি কোনো অবৈধ কাজ করতে বলবো না বা অন্যায় কাজ করতে বলবো না। শেয়ার মার্কেটে বা আমাদের মানে টিট কাটা এগুলো সব বৈধ ব্যাপার, তো কাটবে, একদম ভালো সুযোগ। পরবর্তী জায়গায় চলে যাবো। পরবর্তী জায়গা হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখায় যখন মঙ্গল থাকবে তখন আমাদের আবার এই ঘরগুলো আস্তে আস্তে যে আর ড্যামেজ হয়েছে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে, চিন্তার কিছু নেই। তাই ওটা নিয়ে বেশি কিছু বলবো না, ভালো মেকআপ হয়ে যাবে। অর্থাৎ আবার কবে থেকে সেটা শুরু হবে? 13 অক্টোবর, চিন্তার কিছু নেই। 13 অক্টোবর থেকে আমাদের আবার ওই যে 27 অক্টোবর, ওই যে 14টা দিন, রাহু 19টা দিন একবারে ভেঙে তছনছ করে চলে যাবে। আবার 14 দিনে গুরুদেব সব মেকআপ করে দেবে। এটাই হলো আসার কথা। আরেকটা আসার কথা আছে যে মঙ্গলের ওপরে আমাদের গুরুদেবের পঞ্চম দৃষ্টি থাকবে। এটা একটা বড় ব্যাপার, যে আমাদেরকে রাহু শনি ঘুষি মারবে, কিন্তু ঘুষিটা মারলেও মার খেতে হবে, এটা আমাদের কর্ম। কিন্তু তার জন্য ভগবান আবার ব্যবস্থা করে রেখেছে যে মলম দেবে। কি মলম? না, ওই যে গুরুদেব আমাদের পঞ্চম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখবে, বা পরিবারের ওপরে একটা গুরুদেবের পঞ্চম দৃষ্টি আছে। গুরুদেবের দৃষ্টি অমৃত স্বরূপ। তাই যা কিছু অশান্তি হোক না কেন, আমরা অশান্তিটাকে আমরা ট্যাকেল করতে পারবো, বা খুব ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাবে না। মাথা ঠান্ডা রাখলে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, বা সেগুলোর উপর একটা কন্ট্রোল থাকবে। এই হলো ব্যাপার। সুতরাং চিন্তার কিছু নেই। যা কিছু অবস্থা হোক না কেন, আমরা যদি মাথা ঠান্ডা রেখে সেগুলোকে ট্যাকেল করি, আমরা সেখান থেকে রেহাই পাবো, বাঁচতে পারবো। আসার কথা অনেক আছে। আরেকটা কথা বলি, গাড়ি ঘোড়া সাবধানে চালাবে, কারণ শনি থেকে অষ্টম ভাবে মঙ্গল আছে, আর রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল বন্দী হয়ে আছে, নজরবন্দি হয়ে আছে। তো গাড়ি ঘোড়া, মঙ্গল গাড়ির কারক, গাড়ি ঘোড়া সাবধানে চালাবে এবং সাবধানে চড়বে। পুজোর সময় তাড়াহুড়ো করে রাস্তাঘাট চলার ক্ষেত্রে এই সমস্ত কিছু যেন না হয়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। শনির থেকে অষ্টম ভাবে যেহেতু মঙ্গল আছে, এই কথাটা সেজন্য বলে রাখলাম। বিশাখায় থাকলে মঙ্গল আবার এবং দেবগুরু দুজনে আবার ড্যামেজ কন্ট্রোল করবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের অগ্নি পরীক্ষার দিন হলো যে এই 19টা দিন। কবে থেকে? ওই যে বললাম 24 তারিখ থেকে ওদিকে 12 অক্টোবর পর্যন্ত, এই 19টা দিন খুব সাবধানে থেকো, ভালো থেকো সবাই। আচ্ছা, মঙ্গলকে বলবান করতে গেলে কি বলবো? যদি কর্কট রাশি কর্কট লগ্ন হয় তাহলে বলবো বজরংবলীর জন্য পুজো করতে বা হনুমান চালিসা পড়তে। যদি কর্কট রাশি যদি মকর লগ্ন হয়, খবরদার পড়বে না। হনুমানজিকে পুজো করবে বা তোমাদের হলো যে যা যা মন যায় করবে, কিন্তু হনুমান চালিসা পড়ার দরকার নেই, তাহলে মঙ্গল আরো স্ট্রং হয়ে যাবে। তো স্ট্রং হয়ে গেলে মকর লগ্নে শত্রু মঙ্গল, তাহলে সেখানে শত্রুকে স্ট্রং করতে আছে কি? না, করতে নেই। শত্রুকে দমন করতে হয়, শত্রুকে শান্ত রাখতে হয়, যাতে সে গন্ডগোল না করে। তাই তোমরা কি করবে? মঙ্গলের দান করবে। যদি তোমাদের কর্কট রাশি মকর লগ্ন হয়, বা কুম্ভ লগ্ন হয়, তুলা লগ্ন হয়, বৃষ লগ্ন হয়, তাহলে কি হবে? তোমাদের মঙ্গলের দান করতে হবে। আর যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, আমাদের ধনু লগ্ন, মীন লগ্ন, তারা তোমরা কি করবে? হনুমান চালিসা পড়বে এবং হনুমানজির প্রার্থনা যত ভালোভাবে করা যায় করবে, এবং সঙ্গে তো মা কালী রইলো, তার সঙ্গে পুজো করবে। আর যাদের মঙ্গল শত্রু, তারা কি করবে? তারা মঙ্গলের জন্য ওই মঙ্গলের দান করবে প্রতি মঙ্গলবার, আর পারলে রোজ। তো তোমরা লাল দ্রব্য দান করবে, গোলাপ ফুল, সরি আমাদের জবা ফুল মা কালীকে দেবে। যার যা তোমাদের সামর্থ্য, লাল মিষ্টি হতে পারে, মুসুরির ডাল হতে পারে, দান করো। দান করলে মঙ্গল শান্ত হবে, মঙ্গল ভালো ফল দেবে, চিন্তার কোনো কারণ নেই। রাহু বন্ধু হলে মঙ্গল শত্রু, মঙ্গল বন্ধু হলে রাহু শত্রু, রেহাই কারোর কিছু নেই। মানুষ হয়ে এসছো, মার খাবে, আর মার খেতে এসছো ভাই। তুমি যদি মনে করো যে মার থেকে বাঁচবো, এটা হবে না ভাই। মূর্খে স্বর্গে বাস করছো, এসব কথা ভেবো না। মার খেতে হবে, মার খেয়ে দেখবে যে মার খেয়ে কতটা সার্ভাইভ করতে পারছো, কতটা বাঁচতে পারছো, এটা আগে জেনে নাও, এটা শিখে নাও, এটা শিখতে হবে। তার জন্য উপায় আছে, এই যে গুরুদেব দৃষ্টি দিয়ে রেখেছে, মলম দেবে, মার খাবেই, একদম অনিবার্য। তো মার খেলে বাঁচবো, বাঁচার উপায়টা ভগবান করে রেখেছে, ভগবান করুণাময়, সে ব্যবস্থা করে রাখে। আর ভগবান এটা চাল পলিসি ভাই, এটা খেলা। তো জীবনটাই, এই পৃথিবীটাই খেলা। কেন? ওই যে মারটা দেবে ধুম করে, আর ওকে বাঁচিয়ে রাখতে হবে, আবার ওষুধ লাগিয়ে দেবে, কারণ মেরে দিলে হবে না, মেরে দিলে তো খেলা শেষ করবে না ভগবান। খেলা তোমাদের, তো আমরা সবাই খেলার পুতুল, খেলার লোক, আমরা খেলতে এসেছি। ওই রকম মারটাও খাবে। তো তুমি যদি কেঁদে কেঁদে ফেলো, তোমারই যাবে। বলে কাঁদছে, হাসবে কে? উপরে যে হাসবে, আর জগতের লোক হাসবে, তোমাকে মানে কাঁদলে চলবে না। মার খাবে, আবার দাঁত খিঁচিয়ে উঠতে হবে, তুমি আবার চেষ্টা করবে, আবার পড়ে গেলে উঠবে, এটাই তোমার জয়। মার খাবো, হারবো, নো প্রবলেম, কিন্তু আবার চেষ্টা করব, তবে জগৎকে আমি দেখাতে পারবো যে আমার মধ্যে কিছু শক্তি আছে। আমি শক্তি প্রদর্শন করতে বলছি না, আমি অহংকার করতে বলছি না, আমি বলছি এটাই আমাদের খেলা, এটাই আমাদের করতে হবে। আর কাঁদলে বা হেরেই গেলে, আর হেরে গেলে তোমার ছাড়া সবার মজা, গোটা জগতের মজা, বলবে ওহ কি সুন্দর হয়েছে, কি মজা, হেরে গেছে, মরে গেছে, এ কষ্ট পাচ্ছে, সবাই হাসবে আর তুমি কাঁদবে। তো তুমি কাঁদবে না, তুমি
জিতবে, তুমি যুদ্ধ করবে, আর জগৎ কাঁদবে, জগৎকে দেখাবে আমি পারি, আমি ফাইটার। ফাইটার হতে হবে। কর্কট রাশির কর্কট লগ্নের মানুষরা ফাইট করতে জানে। তো তাদের জন্য বলবো যে ফাইট করো ভাই, আর সব কিছু উপায় আছে। যেমন মার আছে তেমন মারের ওষুধও আছে। ভালো থেকো সবাই।